ওয়াহিদুজ্জামান ভাইয়ের সাথে আছেন। উনি লম্বা সময় বিএনপি রাজনীতি করছেন, একাডেমিক মানুষ। আমি যতটুকু জানি উনি শিক্ষকতা করতেন বাংলাদেশে, এবং আওয়ামী লীগের সময়ে উনি ভিকটিম হয়েছেন, অন্যায়ভাবে জেল খাটছেন, তারপরে দেশের বাইরে চলে আসছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটা রাজনৈতিক সমাজ আবার ফেরত পেয়েছি যেখানে এই জাতীয় ভিকটিম রাজনৈতিক অ্যাক্টিভিস্টদেরকে আর নতুন করে যেন না হইতে হয়, এরকম একটা স্বপ্ন আমরা দেখতে পারি যে সবার জন্য একটা জাস্টিস সিস্টেম। তো দেখেন, আমি দুইটা মন্তব্য করব জামাতের আভ্যন্তরীণ জায়গাতে আসার আগে। একটু দুইটা মন্তব্য করব। একটা হলো যে একটা নেশনের, একটা দেশের কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে, যে সময়ে ধরেন আপনি একটা পরিবর্তনের স্বপ্ন দেখেন, নতুন করে বিল্ড আপ করেন। যেমন ধরেন আমরা যদি বাংলাদেশকে দেখি, মুক্তিযুদ্ধের পরে আমরা যখন কনস্টিটিউশন লিখলাম, নতুন করে সরকার হইল ৭২-৭৩-এর যে সময়টা, এই সময়টা আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট ছিল, যে আমরা 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 নতুন করে আমাদেরকে বিল্ড আপ করতেছি। পাকিস্তান থেকে আমরা বের হয়ে আসছি একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নিজের দেশ, নিজেদের স্বপ্ন। তো এটা একটা ডিফাইনিং মোমেন্ট ছিল, যে এটাকে যতটা ভালোভাবে করার কথা আমরা করতে পারি নাই। তারপরে আবার ধরেন যে জিয়াউর রহমানের হাত দিয়ে যখন আমরা বাকশাল থেকে বের হয়ে আসলাম, উনি যখন এই দেশকে রিবিল্ড করলেন, উনি মাত্র ৪-৫ বছরের মতো ক্ষমতায় ছিলেন, বাট হি চেঞ্জড আ লট। আমি জিয়াউর রহমানকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এই জায়গা থেকে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ডিফাইনিং মোমেন্ট। উনি কাইন্ড অফ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা যদি হিস্ট্রিতে দেখি যে পুরো দেশটাকে উনি রিবিল্ড করতে চাইছেন। তারপরে আমরা যখন এরশাদের স্বৈরশাসন থেকে বের হয়ে আসলাম, সেটা আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট ছিল। আজকে আর একটা ডিফাইনিং মোমেন্ট এসে আমরা দাঁড়াইছি, যখন হচ্ছে আমরা শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদ থেকে বের হয়ে আসা একটা নতুন রাজনীতি বিল্ড আপ করার জায়গাতে যাচ্ছি। তো এই জায়গাতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের মধ্য দিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো এই পর্যন্ত আনছে, তার সাথে কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আছে। বিএনপি কিছু কিছু জায়গায় ফান্ডামেন্টালি ডিসএগ্রি করছে, জামাত এবং এনসিপি দুই একটা জায়গায় ডিসেন্ট দিচ্ছে। কিন্তু ওভারঅল আমি এই সংস্কার প্রস্তাবটাকে একটা ঐতিহাসিক ঘটনা বলবো। যে আমরা যদি ধরে নিই, যেটি আপনি বলতেছেন, যে এই গণভোটে এটা হা জয়যুক্ত হবে এবং আগামী সংসদ এই পরিবর্তনগুলো অ্যাডপ্ট করবে, তাহলে আজকে থেকে ধরেন ২০-৩০ বছর পরে যখন বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি লেখা হবে, তখন এই সময়টা আপনি দেখবেন একটা ডিফারেন্ট মোমেন্ট পাবে, একটা ডিফারেন্ট সিগনিফিকেন্স পাবে, যে আমরা সত্যিকার অর্থে আমাদের স্টেট মেকানিজমে এরকম অনেকগুলো অসাধারণ পরিবর্তন আনছি, যেগুলো আমাদের ৭২-এ আনার কথা ছিল, অথবা যেগুলো আমাদের ৯১-তে চিন্তা করার কথা ছিল, কিন্তু আমরা করতে পারি নাই। তো আমি এই জায়গা থেকে এই সংস্কার প্রস্তাবটা ডিটেলস আমরা যাবো আলোচনার মধ্যে যখন আরো প্রশ্ন আসবে, কিন্তু অনেকগুলো অসাধারণ জিনিস এখানে আসছে। আমরা ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করছি, সংসদ সদস্যরা ভোট দিতে পারবে, তাদের তাদের হ্যাঁ, আমি দলের জায়গায় আসতেছি। তো তারা তাদের নিজেদের ওপিনিয়ন অনুযায়ী ভোট দিতে পারবে। তো এটা একটা পরিবর্তন। এখন আমরা আরেকটা জায়গায় যাইতেছি, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হবে। সেটা হলো, আমরা একটা আওয়ামী লীগ বিএনপি ডুয়াল পলিটিক্যাল সিস্টেমে ছিলাম। গণতন্ত্রের মধ্যে সাধারণত দুইটা বড় পলিটিক্যাল পার্টি ডমিনেন্ট থাকে। আপনি সারা দুনিয়াতে যদি দেখেন, আপনি সাধারণত দেখবেন যে দুইটা পার্টি ডমিনেন্ট থাকে। তো আমাদের এখানে আমরা আওয়ামী লীগ বিএনপি একটা ডুয়াল পলিটিক্যাল সিস্টেম থেকে এখন বিএনপি জামাত একটা ডুয়াল পলিটিক্যাল সিস্টেমের দিকে যাইতেছি। মোরাললেস আপনি যদি বিভিন্ন পোলগুলো দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, ছাত্র সংসদ নির্বাচন দেখেন, তাহলে আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি যে আগামীতে আমরা একটা বিএনপি জামাত ডুয়াল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ঢুকতেছি। এখন কোশ্চেন হলো, এই পলিটিক্যাল সিস্টেমটা, আওয়ামী লীগ বিএনপির যে পলিটিক্যাল সিস্টেম আমরা দেখলাম ৯১ থেকে ধরেন ২০০৫-৬ পর্যন্ত, তার চাইতে বেটার হবে কিনা, আমরা এটাকে বেটার করতে পারবো কিনা। যদি করতে পারি, দ্যাট উইল বি দ্য রিয়েল চেঞ্জ যেটা আমরা চাই। এখন এই পরিবর্তনটা করার জন্য বিএনপির মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন লাগবে, জামাতের মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তন লাগবে। এই রাজনৈতিক দলগুলো আরো বেটার পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে ওঠার চেষ্টা করতে হবে। তো সেই জায়গা থেকে আমি এর আগেও বিএনপির মধ্যে আভ্যন্তরীণ পরিবর্তনের প্রশ্নটা তুলছি, ওয়াহিদুজ্জামান ভাই বলবে, তারপর হয়তো আমরা আলোচনায় যাব। আমি যদি জামাতের মধ্যে দেখি, তাহলে জামাতের মধ্যে তারা যে সিস্টেম আগে থেকে ফলো করতো, এই সিস্টেমটা তুলনামূলক ভালো। তাদের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র অল টাইম ছিল, তাদের সকল কমিটি প্রতি বছর হয়। আপনি এমন কোনো বছর পাবেন না যেখানে জামাতের আভ্যন্তরীণ কমিটি হয় নাই। তো এই জায়গাগুলোতে তারা ওয়ে বেটার, ওয়ে ফেয়ার। সেকেন্ড হইলো, তাদের মধ্যে একটা তরুণ প্রজন্ম আপনার তুলনামূলকভাবে সামনে আসছে। যেমন ধরেন এর আগে যারা জামাত পরিচালনা করছে, তারা সবাই মোরাললেস আমি বলতে পারি 71 প্রজন্ম। ধরেন ওই সময় ছাত্র সংঘ করছিল, বা আগে জামাত ইসলাম করতে এইরকম। এখন জামাতের মধ্যে আপনি যে প্রজন্ম দেখবেন, এরা মোটামুটি তুলনামূলকভাবে ইয়াং এবং শিবির প্রজন্ম। এরা ছাত্র শিবির থেকে আসছে, তাদের মেজরিটি 70-80% হচ্ছে ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বয়সে তুলনামূলকভাবে ধরেন আরেকটু ইয়াং। তো এই একটা নতুন ব্লাড জামাতের মধ্যে আসছে। আমি এই ডাটাটা আমার কাছে নাই,
নাই, কিন্তু জামাত যাদেরকে মনোনয়ন দিচ্ছে তাদের এইজ ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখতে পারতাম, আমার মনে হয়, আমি হাইপোথেটিক্যালি বলতেছি, এটা আমাকে আরেকটু স্ট্যাটিস্টিক্যালি দেখতে হবে, যে জামাতের মনোনয়ন বিএনপির চাইতে বোধহয় তুলনামূলকভাবে একটু ইয়াং। তো এই জায়গাটাতে আমরা জামাতের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেহেতু তরুণ প্রজন্ম নতুন করে চিন্তা ভাবনা করতেছে। আর আরেকটা জিনিস আমরা তাদের রাজনীতির মধ্যে দেখতে পাইতেছি, সেটা হলো যে তারা তুলনামূলকভাবে লিবারেল এবং ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করতেছে। জামাত যেহেতু ইসলামী দল, কাজে এখানে তো আপনি ইসলামের নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে একটা রেস্ট্রিকশন আছে, কে এই দল করতে পারবে পারবে না, কে লিডার হইতে পারবে না। তো সেই জায়গায় আপনার ধর্মের বাউন্ডারির বিয়ন্ডে যায় অন্যান্য ধর্মের লোক। আমার একটি প্রশ্ন এখানে আছে, আমরা দেখছি যে ইনক্লুসিভ একটা জায়গায় আপনারা পৌঁছান, জামাত ইসলাম পৌঁছানোর চেষ্টা করছে, এবং সেই জায়গা থেকে হিন্দুদেরকে প্রার্থী করার কথা আমরা মাঝখানে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে দলের ভেতরের সংস্কারের কথা যদি আমরা বলি, আপনি বলছেন যে তরুণদের নেতৃত্বের কথা বলছেন, ওকে, কিন্তু দলের ভিতরে যে সংস্কারটার কথা আমরা বলতে চাইছি, সেই জায়গা থেকে বলতে চাই তাহলে হিন্দুদের যে এখানে প্রার্থী করা হবে, কিন্তু এখানে তো জামাত ইসলামে তো যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মধ্য দিয়ে সকলকে যদি পদ দিতে চায়, তাহলে সেটা হচ্ছে কিনা, আমি কি আসলে না দেখেন, হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। দেখেন, আপনি জামাতের রাজনীতিকে আপনি যদি একটা আমি শেষ করি, এবং যে হিন্দু প্রার্থীকে দেওয়া হবে তিনি কি আসলে গণতান্ত্রিক ভাবে আসার সুযোগ জামাত ইসলামে আছে কিনা? জামাত ইসলাম একজন হিন্দুকে প্রার্থী করতে চাইলে নিশ্চয়ই সেই এলাকার যে জামাতের কর্মী দীর্ঘদিন ধরে তিনি হয়তো মনোনয়নের জন্য কাজ করে এসেছেন, তাকে বঞ্চিত করে দিতে হবে, বা আপনাদের দলের গঠনতন্ত্র, জামাত ইসলামের গঠনতন্ত্র তাকে অ্যালাউ করে কিনা যে প্রার্থী হিসাবে আরেকজনকে আপনি দিলেন, বা প্রার্থী শুধু থাকবে নাকি সে দলে যুক্ত হতে পারবেন না কিন্তু প্রার্থী হবেন, ব্যাপারটা এরকম কিনা? আচ্ছা, জাস্ট দেখেন, এখানে দুইটা কোশ্চেন। একটা হলো যে জামাত ইটসেলফ এরকম একটা লিবারাল পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে কিনা, যেই লিবারাল পলিটিক্যাল পার্টির মধ্যে একজন নন মুসলিম হইলে পরেও সে জামাতের মেম্বার হইতে পারবে, সদস্য হইতে পারবে, জামাতের লিডার হইতে পারবে, জামাতের পার্টির চেয়ারম্যান হইতে পারবে, মহাসচিব হইতে পারবে, আমির হইতে পারবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। সেটা জামাত কখনোই হবে না। কেন হবে না? কারণ জামাত যদি একটা ইসলামিক পার্টি, একটা ইডিওলজিক্যাল পার্টি, যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান নাই, যে ইসলাম প্র্যাকটিস করে না, তিনি জামাতের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মধ্যে আসতে পারবেন না। এটা বাই ডেফিনেশন জামাত ইজ লাইক দ্যাট। কিন্তু আপনার এর মানে এই না যে জামাত যখন সার্ভিস দিবে তখন সিলেক্টিভলি শুধু মুসলিমদেরকে সার্ভিস দিবে অথবা দলের লোকদেরকে সার্ভিস দিবে, তার বাইরের লোককেও সার্ভিস দিতে পারে। এট দ্য সেম টাইম বাইরের লোকের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যে ওকে, আমার যে পলিটিক্যাল প্রজেক্ট, আমার যে ফিলসফি, আমি যে কাজ করব, আমার যে নীতি, এই প্রিন্সিপালের সাথে আপনি যদি এগ্রি করেন তাহলে আপনি আপনার পার্টির হয়ে কাজ করতে পারেন। তার ফলে তারা তাদের পার্টির সাথে নানানভাবে আমরা সার্ভিসের কথা কিন্তু নিতে পারে। রাইট, ডক্টর মির্জা গালিব, আমরা কিন্তু সার্ভিসের কথা বলছি না, আমরা বলছি দলের ভেতরে গণতন্ত্র, মানে প্রার্থী দেয়া বালি তো আপনি গণতন্ত্রের চর্চা ছাড়া একজন প্রতিনিধি হিসেবে দেবেন, সেটা কি আসলে কতটুকু সঠিক? এবং নারীদেরও কিন্তু আমরা জামাত যখন মনোনয়ন দিবে, না প্লিজ আমি একটু শেষ করি। জামাত যখন মনোনয়ন দিবে তখন মনোনয়ন দেওয়ার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো তাদের একটা মনোনয়ন বোর্ড আছে। সে মনোনয়ন বোর্ড তাদের তৃণমূলের সাথে কথা বলে, অপিনিয়ন নেয়, স্থানীয় সংগঠনের সাথে কথা বলে, তারপর সেন্ট্রাল মনোনয়ন বোর্ড এটাকে ফাইনাল করে। তো যদি এই মনোনয়ন বোর্ড তাদের গণতান্ত্রিক অপিনিয়নের মধ্য দিয়ে এটা ফাইনাল করে, তাহলে এটা গণতান্ত্রিক হলো প্রসিডিউরের দিক থেকে। এটা হচ্ছে একটা গণতন্ত্র, সেটা অফকোর্স মেনটেন করবে। এটা করেও আপনি বাইরের লোকের দিতে পারেন, কারণ হচ্ছে যারা স্থানীয় আপনার দলের সদস্য আছে তারা যদি এগ্রি করে তাহলেই হয়ে গেল। আরেকটা গণতন্ত্র হলো যেখানে আপনি প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্রের মধ্যে যেহেতু সকল নাগরিকের নাগরিক অধিকার সমান, জামাতের মধ্যে সবার নাগরিক অধিকার সমান কিনা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই প্রশ্নটা আপনি করতে পারেন। আমি সেই জায়গায় বলতেছি যে যেমন ধরেন একটা কমিউনিস্ট পার্টির মধ্যে যেমন একজন ক্যাপিটালিজমে বিশ্বাসী লোক বড় হইতে পারবে না, যেমন ধরেন যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে, তো কেউ যদি ধরেন যে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস না করে, সে তো বিএনপির আপনার চেয়ারপারসন হইতে পারবে না অথবা বিএনপির লিডার হইতে পারবে না। সো ইট ইজ লাইক সেম, কিন্তু প্রসিডিউরের ক্ষেত্রে সে গণতন্ত্র। আমরা শুনে